উগ্রবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেবে না সরকার, বললেন প্রধানমন্ত্রী। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান বিরোধী দলের। শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রসিকিউশনের কাছে তদন্ত সংস্থার প্রতিবেদন জমা। শেখ হাসিনা, কামাল, ইনু, বেনজির সহ অভিযুক্ত ৪২। জুলাই শহীদ আবু সাইদ নিহতের ২ বছর আজ। বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন এখনো অধরা। বেদনা, ক্ষোভ, অপূর্ণতার দীর্ঘশ্বাস স্বজন সহযোদ্ধাদের। রাজা আসে রাজা যায়, রূপ বদলায় না ঢাকার ফুটপাতের। হকারদের দৌরাত্ম্য, চাঁদাবাজির লাগাম টানতে চায় ২ সিটি কর্পোরেশন। ইরানের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় প্রস্তুত তেহরান। ট্রাম্পের হুমকির জবাবে মাসুদ পেজেশকিয়ান। সুবিধা না পেলে সমঝোতা স্মারক না মানার হুঁশিয়ারি। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। উগ্রবাদ, চরমপন্থার ঠাঁই হবে না বাংলাদেশে। দুর্নীতি ঠেকাতেও শক্ত অবস্থানে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনীতে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যতে স্বৈরাচার রুখতে সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধ আছে। সব সুযোগ সুবিধা নিয়ে ইউনিভার্সাল কার্ড আসছে জানিয়ে বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। জনগণের কাঙ্ক্ষিত এবং জনবান্ধব বাজেট হয়েছে, যা নিয়ে দেশকে এগিয়ে নিতে সরকারি পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই বাজেটটি অনেকটাই জনবান্ধব। এই বাজেটের সুফল যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয় তাহলে অবশ্যই সবার সহযোগিতা কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোরও পাশে দাঁড়াবে সরকার। দেশ স্বাধীনে যারা জীবনকে উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, সেই সকল মুক্তিযোদ্ধাদের যেমন আমরা এখনো ঋণ শোধ করছি, সেভাবে ১৭ বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকারের সময় $16 বিলিয়ন পাচার হয়েছে, ৩ লাখ কোটি টাকা হরিলুট করা হয়েছে বিদ্যুৎ খাতে। এই তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরোধে বদ্ধপরিকর তার সরকার। আমরা দেখেছি স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তারেক রহমান বলেন, ভবিষ্যতে আর কেউ যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সেজন্য ঐক্যবদ্ধ সবাই। জোর দেন উগ্রবাদ দমনের উপরও। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে, মাননীয় স্পিকার, এই প্রশ্নে আমরা সংসদে বিরোধী দল এবং সরকারি দল আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য, এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ার উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং সমস্ত সংসদ সদস্যদেরকে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতিবাজদের হাতকড়া পরাতে সরকার প্রধানের কাছে আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, সংসদ সদস্যরা যদি দুর্নীতি পৃষ্ঠপোষক না হন তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় করা সম্ভব। ঢাকার জলাবদ্ধতা জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘস্থায়ীভাবে
জলাবদ্ধতা নিরসনে একটি কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধী দলের সংসদ সদস্যদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করা হচ্ছে বলে সংসদে অভিযোগ তোলেন বিরোধী দলের নেতা। দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন, হ্যান্ডকাপ পরাই দেন, দিয়ে বলেন যে আর বাড়াবাড়ি করলে পায়েও তোমাকে ক্রস বেড়ি লাগাই দেব, এরপরে যদি আর বাড়াবাড়ি করো তাইলে ঠিকই মুখে তালা দিয়ে দেব। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, বেনজির আহমেদ ও ডিবি হারুন সহ অভিযুক্ত করা হয়েছে ৪২ জনকে। এর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছিলেন ২১শে জুলাই থেকে ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে। শাহবাগের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে ২০১৩ সালের ৫ই মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সেদিন সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতার তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়। ২৪-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০শে আগস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে। গত ৩রা মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ওই ঘটনায় ৩২ জনের প্রাণহানির তথ্য দিয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে যারা এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সাথে পরীক্ষা দিতে পারবেন। জাতীয় সংসদে তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিশেষ বিবেচনায় এই সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। রাজা আসে রাজা যায়, ঘটে ক্ষমতার পালাবদল, কিন্তু রূপ বদলায় না ঢাকার ২ সিটি কর্পোরেশনের ফুটপাতের। নগরবাসীর চলাচলের জন্য যে ফুটপাত, সেখানে রীতিমতো রাজত্ব চালায় প্রায় ৪ লাখ হকার। এ নিয়ে চলে দখল বাণিজ্য, চাঁদাবাজি। বিশৃঙ্খল ফুটপাত আর হকারদের নিয়মের মধ্যে আনার উদ্যোগ নিয়েছে ২ সিটি প্রশাসন। রাজধানীর ২ সিটি কর্পোরেশনে প্রায় ৪৫০ কিলোমিটার ফুটপাত। বিশ্ব ব্যাংক ও আইসিডিডিআরবির গবেষণা বলছে এই ফুটপাতে রীতিমতো রাজত্ব করে প্রায় ৪ লাখ হকার। এই হকারদের জিম্মি করে প্রভাবশালী সিন্ডিকেট প্রতিদিন হাতিয়ে নিচ্ছে ১৫ থেকে ২০ কোটি টাকা, যা বছরে দাঁড়ায় ৫,৫০০ কোটি টাকার এক বিশাল কালোবাজারি বাণিজ্যে। ফুটপাতে হকারদের দৌরত্ব দুর্ভোগ বাড়ছে নগরবাসী। যানজটে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৫০ লাখ কর্মঘণ্টা, যার বার্ষিক অর্থনৈতিক ক্ষতি প্রায় ৪০,০০০ কোটি টাকা। বহুকালের সংকট সমাধানে এবার যৌথভাবে মাঠে নেমেছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। প্রকৃত হকার চিহ্নিত করে আইডি কার্ড ও এলাকাভিত্তিক পুনর্বাসনের রূপরেখা তৈরি করছে ২ প্রশাসক। মেইন যে রাস্তাগুলো আছে ফুটপাত, সেখানে না বসার জন্য অনিচ্ছায়িত করে আমরা তাদেরকে বলেছি যেখানে জনদুর্ভোগ হবে না, হাঁটা চলাচল পাবে, সেখানে আপনারা যাবেন। আমরা তো অনেক উচ্ছেদ করেছি, তো মানবিক কারণে আমরা এই বিষয়গুলো উদ্যোগ নিয়েছি। হয়তো একটু সময় লাগছে, একটু জায়গাগুলো দেখছি, হয়তো বা খুব শর্ট টাইমের মধ্যে তাদের আরও ২০০ বা ২৫০ অস্থায়ী পুনর্বাসন সেটাকে আমরা করে ফেলবো। যে কেউ ইচ্ছা করলে একটা ভ্যান নিয়ে নেমে যাচ্ছে। এই জন্যে আমরা যেটা চাচ্ছি যে আমরা তাদেরকে একটা কার্ড দেব, যেটা ভ্যান্ডার কার্ড বা হকার্স কার্ড, মান্থলি বা ইয়ারলি একটা ফিস তাদেরকে ধরা হবে। যদি জনগণ চলার পরে যদি কোনো জায়গা থাকে তাহলে সেটা তার জন্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু চলাচলের অধিকারটা আগে। জোর জবরদস্তিরও ব্যাপার নাই, আবার তাদেরকেও স্থান দিতে হবে, তারাও তো এই দেশেরই মানুষ। ফুটপাত নিয়ে সংকট আর সমাধান নিয়ে ভাবনা আছে পুলিশের ট্রাফিক বিভাগেরও। আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের তৎপরতা খুব বেশি। আমরা খুব শীঘ্রই আমরা এই সমস্ত ব্যাপারগুলোতে ব্যবস্থা নিব এবং আমরা যে সরকারের একেবারে উচ্চ পর্যায় থেকে আমাদেরকে নির্দেশনা এটা দেওয়া আছে এবং এই নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে খুব ক্লোজলি কাজ করছি। তবে পর্যাপ্ত নাগরিক সুবিধাহীন যে কোনো উদ্যোগকে প্রহসন বলছেন নগর পরিকল্পনাবিদ। শঙ্কা, সুসমন্বিত মহাপরিকল্পনা না থাকলে এটি চাঁদাবাজির নতুন ক্ষেত্র তৈরি করবে। ফুটপাতের সঙ্গে
হকারের কোনো সম্পর্ক নেই, পদচারীর সঙ্গে হকারের সম্পর্ক রয়েছে অবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন। পদচারীকে শুধু একটু চিলতে জায়গা দিয়ে পদচারী বান্ধব ঘোষণা করার প্রহসন আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, ভবিষ্যতে তো তাই চলমান থাকবে যদি সার্বিক পরিকল্পনা ছাড়াই এই কার্যক্রমের লোক দেখানো কার্যক্রম চলমান থাকে। দেখে বোঝার উপায় নেই এটি একটি ফুটপাত। অস্থায়ী নয়, স্থায়ী দোকান গড়ে বসেছে হকাররা। সাধারণ মানুষ বাধ্য হয়ে তাই মূল সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, বাড়ছে যানজট। সাধারণ মানুষের প্রশ্ন, শুধু দায়িত্বশীলের আশ্বাস নয়, কবে ফিরে পাবে এই ফুটপাত? সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষা এলে বাড়ে দুর্ভোগ, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় নগরী। চট্টগ্রামের বাসিন্দাদের জন্য এটাই এখন নিয়তি। প্রতি বছর একই দুর্ভোগে ক্ষোভ বাড়ছে নগরবাসীর মনে, যদিও সেবা সংস্থাগুলোর আশ্বাস আগামী বছর থেকেই জলাবদ্ধতা মুক্ত হবে চট্টগ্রাম নগরী। তবে নতুন প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কার কথা জানালেন নগর বিশেষজ্ঞরা। প্রতি বছর চট্টগ্রামের বাসিন্দাদের কাছে বর্ষা হাজির হয় এক নিষ্ঠুর বাস্তবতা নিয়ে। ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতায় থমকে যায় নগরবাসীর জীবন। সংকট নিরসনে একের পর এক প্রকল্পে নগরবাসীর করের হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও আসেনি সমাধান। সিডিএর অদক্ষতার কারণেই জলাবদ্ধতা দূর হচ্ছে না দাবি চসিকের সাবেক মেয়রের। আমি মনে করি চট্টগ্রামের সৌন্দর্য নষ্ট করার জন্য সিডিএ অনেকাংশে দায়ী। সিডিএর মূল পরিকল্পনার কারণে আজকে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা হচ্ছে। দায়িত্ব সঠিকভাবে সে পালন করতে ব্যর্থ হয়েছে। নাগরিক সমস্যা সমাধান না করে দুই প্রতিষ্ঠানে ঠেলাঠেলি ক্ষুব্ধ করে তুলেছে নগরীর বাসিন্দাদের। জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলোর সমন্বয় চান তারা। বিগত সরকারের আমলে বলছি, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা এই কথা বলছে, তাদের আসলে কথার কোনো শেষ নাই। তারা আসলে কি বলতে চাচ্ছে তারা নিজেও জানে না। আর এখন 10 বছর থেকে দেখতেছে পানির সমস্যা। কাজ তো হচ্ছে, যে কাজ হচ্ছে এই কাজের কোনো মূল্য নেই। সিটি কর্পোরেশন বলছে চলমান প্রকল্পের কাজ শেষ হলেই দূর হবে জলাবদ্ধতা। চসিক কাজ সম্পন্ন করলে আগামী বর্ষায় ডুববে না বন্দরনগরী, এমন নিশ্চয়তা দিচ্ছে সিডিএ। আমাদের শহরের 70% জলাবদ্ধতার কাজ হয়েছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে। তারা যদি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারে তাহলে আশা করি একটা ভালো সুফল আমরা পাবো। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আগামী 1 বছরের ভিতরে যদি মেয়র সাহেবের বাকি খালগুলা সংস্কার করা হয় তাহলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। যদিও নতুন প্রকল্পকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে এর সফলতা নিয়ে সংশয় প্রকাশ করলেন নগর পরিকল্পনাবিদরা। যেই প্রকল্প শতভাগ যেদিন তারা কমপ্লিট বলবেন সেই দিনও এই প্রকল্প আমাদের ওয়াটার লগিং প্রবলেম সলভ করার জন্য ক্যাপেবল না। এই প্রকল্প ইটসেলফ ত্রুটিপূর্ণ প্রকল্প। বিশেষজ্ঞদের সংশয় আর সংশ্লিষ্টদের আশ্বাসের মাঝেই জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রামের অপেক্ষায় নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। বৈষম্যহীন রাষ্ট্রের যে স্বপ্ন বুকে নিয়ে প্রাণ দিয়েছিলেন আবু সাইদ, তা কি পূরণ হয়েছে? যার বুকের রক্তে নতুন বাঁক নিয়েছিল ইতিহাস, সে শহীদ আবু সাইদ হত্যার রায়ও কার্যকর হয়নি। সংরক্ষণ হচ্ছে না তার স্মৃতি, বাস্তবায়িত হয়নি প্রতিশ্রুত উদ্যোগ। ফলে 2 বছর পরও বেদনা, ক্ষোভ আর অপূর্ণতার দীর্ঘশ্বাস স্বজন সহযোদ্ধাদের। বিস্তৃত বুক, প্রসারিত দুহাত, পুলিশের রাইফেলের সামনে বৈষম্যের বিরুদ্ধে নিরস্ত্র এক তরুণের সাহসী প্রতিবাদ। মুহূর্তেই নিভে যায় আবু সাইদের জীবন প্রদীপ। সেই মুহূর্ত কোটি মানুষের বিবেককে নাড়া দিয়ে সৃষ্টি করে নতুন রাজনৈতিক বাস্তবতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। পরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। এতদিনেও হয়নি কাঙ্ক্ষিত সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার যাত্রা। আদর্শের লড়াই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ক্ষমতার রসায়নে। যতবার আবু সাইদ উন্মোচিত থাকবে, ফেসিবাদ, স্বৈরাচার এই বাংলাদেশে রুখে যাবে। কারণ বুঝতে পারবে আবু সাইদের প্রজন্ম, এটা আবু সাইদের জেনারেশন। আবু সাইদ হত্যা মামলার বিচার নিয়েও আছে ক্ষোভ, হতাশা। 2টি সরকারের আমল পেরিয়ে গেলেও আমরা আমাদের আবু সাইদ ভাইয়ের যে হত্যার যে বিচার, সেই বিচারটি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে দেখতে পাইনি। 2 বছর পরে আমরা এই বিচারের যে কার্যকর আমরা এখনো দেখতে পাচ্ছি না। আর ভবিষ্যতে হবে কিনা এটা নিয়ে আমরা সন্দিহান। সন্তান হারানোর বেদনা আজও তাড়া করে আবু সাইদের বাবাকে। কারো বেলে 10 বছর জেল, কারো 5 বছর জেল এলেই। আর পালাতেই তো অনেকগুলো। আর ওই বিচারে আমরা সন্তুষ্ট নই।
এখন আমরা দিলে দাবি করছে না, বিফল হয়ে গেল। আবু সাইদের বীরত্বের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাতে নানা উদ্যোগ নিচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আবু সাইদ কেন্দ্রিক আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আমরা ফুটবল খেলাও চালু করছি, যেটা অলরেডি শুরু হয়েছে। এখানে আমাদের 4টা হল হবে, তার একটা হল আমরা আবু সাইদের নামে করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। 2024-এর 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যু শুধু একটি প্রাণহানি ছিল না, হয়ে ওঠে আন্দোলনের স্ফুলিঙ্গ। 2 বছর আগে ঠিক এই দিনেই রংপুরের মাটিতে লেখা হয়েছিল প্রতিবাদ, সাহস আর আত্মত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাস। কিন্তু শহীদ আবু সাইদের রক্তে জেগে ওঠা সেই প্রশ্ন আজও রয়ে গেছে। বিচার কতদূর, আর বৈষম্যহীন বাংলাদেশের সেই স্বপ্ন কতটা পূর্ণতা পেয়েছে? মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, পীরগঞ্জ, রংপুর। পাহাড়ি ঢলে তছনছ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম। তীব্র স্রোতে বিধ্বস্ত বহু ঘরবাড়ি। ঢলের পানির সাথে আসা বালুতে নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। রাস্তাঘাট ভেঙে বন্ধ অনেক এলাকার সড়ক যোগাযোগ। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে ছড়া পুনর্খননের দাবি স্থানীয়দের। বালুতে ঢেকে আছে বিস্তীর্ণ ফসলের জমি। কোনো কোনো জমিতে প্রায় 1 ফুট বালুর আস্তরণ পড়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের ভারত সীমান্তবর্তী এলাকার দৃশ্য এটি। ঢলের সাথে নেমে আসা বালুতে ঢেকে গেছে শত শত একরের ফসলি জমি। চাষাবাদ নিয়েই এখন তৈরি হয়েছে শঙ্কা। পাহাড়ি ঢলে আয়া এদের জমিন সব নষ্ট হয়েছে, ফসলের জমিন প্রায় 1000 বিঘা জমি পাহাড়ি ঢলে বালু পড়া নষ্ট হয়ে গেছে, আমরা আবাদ করতে পারি না। তীব্র পাহাড়ি স্রোতের তাণ্ডব চলে লোকালয়েও। কোথাও ধসে গেছে ঘর, কোথাও পুরো বাড়ি ভেসে গেছে স্রোতে। ঘর বাড়ির জন্য কি অবস্থা করছে আমরা থাকবার মতো পারবো না। আবার মানুষের বাড়ি 10,000 টাকা খরচ কইরা 22 মাস কিনা টিমিন ফালটাই হে ভাই তার এক বাইত নিচ্ছি, মানে মানুষের বাড়ি কেটে সারা বছর থাকবা লাগে দিব, মানে এটা যাও কষ্ট করে রাখছি, এটা ভাঙা নিচ্ছি। বল ভাঙিয়া খুঁজা নিছে গা, আমরা দুদিন রয়েছি রান্না খাওয়াই। তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত বহু রাস্তা, বন্ধ অনেক এলাকার সড়ক যোগাযোগ। উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও, বাঁশতলা, মাইঝাটি, জঙ্গলবাড়ি, লাখমা, লালঘাট, চাঁদপুর ও কলাগাঁও গ্রামে ক্ষতচিহ্ন বেশি দৃশ্যমান। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা চাইছেন সরকারি সহায়তা, পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে ছড়াগুলো খননের দাবি তাদের। আমরা হাড়ি পাতিল চাইল 8 বাজার যা আছে কাপড় লতা কেতাবালি সম্পূর্ণ আমরা পানি লয়ে গেছে গা। হাতুড়ে সাতুড়ে এইদিকে সেদিকে গেছে গা, মানুষের গাছের মাঝে উঠে বয়ে লইছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আচ্ছা, এটা আমি এখন জানলাম, তাহলে আমি এটা আমাদের সংশ্লিষ্ট যে উপজেলা নির্বাহী অফিসার আছে, আমরা তাকে নির্দেশনা দিব এই বিষয়ে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য। ঘুরে দাঁড়াতে এখন দ্রুত সরকারি সহায়তা আর স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানান, ইরানের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় দেশ প্রস্তুত। অন্যদিকে কোনো বাস্তব সুবিধা না পেলে সমঝোতা স্মারক মেনে চলার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গালিবাফ বলেন, শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ স্বাধীনভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় দেশ প্রস্তুত। অন্যদিকে পেনসিলভানিয়ায় এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায়, তবে আলোচনা হবে নাকি অন্য কোনো পথ বেছে নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই আরেক দফা বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। এর আগে একই দিনে দিনের বেলাতেও ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।